এ রাস্তায় মানুষ আছে বাইক নিয়ে? রাস্তায় নাই, রাস্তায় নাই, রাস্তা গায়েব হয়ে গেছে। দিয়ে প্রবেশ করি। এই যে ডাহাপাড়া ধামের মন্দির। তো মাঝি চলে এসছে নৌকাতে, নৌকা স্টার্ট হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আরও একবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আবারও একটু বেরিয়ে পড়লাম আমি। গন্তব্য এখনও ঠিক করিনি কোথায় যাব। সকালবেলায় ওয়েদারটা খুব সুন্দর আছে বলে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আগে তো রাস্তাতে উঠি, মেন রাস্তায় ওঠার পরে দেখি কোন দিকে যাওয়া যায়। তো গলাটা একটু বসা বসা লাগছে, ঠান্ডা লেগে আছে, সেই জন্য গলাটা একটু বসে গেছে। তো এই যে মেন রাস্তায় উঠে পড়লাম আমরা। মেন রাস্তায় উঠে পরে যেতে হবে। কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল বলে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো এখন বাজে 9:40। ওয়েদারটা দেখো না, সূর্য বেড়ায়নি, ওয়েদার ঠান্ডা হয়ে আছে। ওয়েদারটা এত সুন্দর লাগছিল বলে আজকে বাইকটা নিয়ে বেড়ালাম। তো আজকে ভোরবেলায় বেড়াতাম, তো ঘুম থেকে উঠতে পারিনি, সেই জন্য একটু বেলা হয়ে গেল বেড়াতে বেড়াতে। তো ভাবছি একটু ডাহাপাড়া ধামে যাব। তো লালবাগের ওদিক দিয়ে ডাহাপাড়া ধাম শর্টকাট হয়। তো আমি এদিক দিয়ে ভাবছি বহরমপুর ব্রিজ পার হয়ে ওদিক দিয়েই যাবো। ওদিক দিয়ে রাস্তাটা কেমন আছে একটু দেখতে হবে। রাস্তা ভালোই ছিল কিছুদিন আগে, এখন কেমন আছে কে জানে। তো আপনাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের ব্যস্ত বহরমপুরে। তো বহরমপুরের মানুষজন এখন ব্যস্ত হয়ে গেছে কাজের জন্যে। তো যে যার মতন কাজে যাচ্ছে, আমিও বেরিয়ে পড়েছি আমার কাজের জন্যে। কাজ বলা যাবে না এটাকে, আমার ভালো লাগে গাড়ি চালাতে, ঘুরতে। এই পঞ্চাননতলার মোড়ে চলে আসলাম ইতিমধ্যে আমরা। তো সিগন্যাল এখন ছেড়ে দিয়েছে, বেরিয়ে পড়লাম পঞ্চাননতলার মোড় থেকে। সামনে দেখি আবার রেলগেট পড়েছে নাকি, রেলগেট পড়ে থাকলে আবার জ্যাম্প হবে। তো এখানে আবার কি হলো, হ্যাঁ রেলগেট পড়েছে। বাবা, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, রেলগেট পড়েছে আবার। তো দাঁড়াতে হবে, কিছু করার নাই। তো ফাইনালি আমরা আবারও উঠে পড়েছি বহরমপুর ব্রিজের উপরে। তো আজকে একটু ব্রিজটা ব্যস্তই আছে দেখছি। এর আগের দিন ব্রিজটা একটু ফাঁকাই ছিল, আজকে ব্রিজটা ব্যস্তই আছে, অসুবিধা নাই। এই যে আমাদের বহরমপুর ব্রিজ, পাশে হুগলি নদী। ওয়েদারটা সত্যি খুব সুন্দর। এই গরমের দিনে এরকম ওয়েদার পাওয়া মানে বিরাট ব্যাপার। আর এই ওয়েদারটা হওয়ার কারণ কালকে রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে আমাদের দিকে, ঝড় বৃষ্টি, মারাত্মক ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। সেই জন্যে এই এরকম অবস্থায় যে ঝড়ের কারণে গাছ ফাছা ভেঙে গেছে। ফারাক্কা এখান থেকে 91 কিলোমিটার দেখাচ্ছে। সিগন্যাল গ্রিন হয়ে আছে, আমরা বেরিয়ে যাই। তো আমার এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছ নামকরা গীতারাম হসপিটাল। তো তোমরা বহরমপুর দিয়ে এসে ডাহাপাড়ার দিকে যাবে কোন দিক দিয়ে, তাই তো? গীতারাম হসপিটালটা পার হওয়ার পরে যে রেলগেটটা পড়ে আমাদের বহরমপুরের এই পারে রেলগেট, তো রেলগেটের আগে ঠিক ডান দিকে একটা রাস্তা ঢুকে যায়। তো এই যে এই রাস্তাটা দেখে নাও ভালো করে, এই যে গাড়িগুলো রাখা অপোজিট সাইডে যে রাস্তাটা ঢুকে যায়, সেই রাস্তা দিয়ে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। তাহলেই তোমরা
এই রাস্তা ধরে যদি অসুবিধা হয় তাহলে জিজ্ঞেস করতে করতে যাবে, বা গুগল ম্যাপ তো আছেই সঙ্গে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এই রাস্তাটা ভালো ছিল, এখন দেখছি রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না। চলো, চলে যখন এসছি তাহলে এদিকে যেতে হবে, এখন কিছু করার নাই। রাস্তা খারাপ হোক কি ভালো, দেখে তো লাভ নাই, কারণ এই বহরমপুর থেকে ঘুরে গিয়ে আবার লালবাগ দিয়ে যাওয়া তো কোনো দিন সম্ভব না। না, দেখি যে রাহাপাহাড় থেকে বেড়ানোর পরে যদি কিরিটেশ্বরী মন্দিরে যদি যাওয়া যায় তাহলে যাবো, আর যদি না যাওয়া যায় তাহলে বাড়ি চলে আসবো ঘুরিয়ে। রাস্তাটা ভালোই খারাপ আছে, আগে জানলে আসতাম না, দিক দিয়ে লালবাগ হয়ে যেতাম। তারপরে আবার কালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য ওরা রাস্তায় কাদা। তো রাস্তাটার অবস্থা কঠিন খারাপ, মানে খুবই বাজে। তোমরা যদি ভাবো বাইক নিয়ে এই রাস্তা দিয়ে আসবা তো এসো না, লালবাগ দিয়ে যাওয়াটাই বেটার হবে। কারণ 4 চাকা নিয়ে এদিক দিয়ে যাওয়া, এদিক দিয়ে খুব লরি, তারপরে ট্রাক্টর এগুলো চলে, তো রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটার অবস্থাটা কি, একদম প্রচণ্ড খারাপ রাস্তাটার অবস্থা। তো তোমরা বাইক নিয়ে আসলে লালবাগ দিয়ে আমাদের ডাহাপাড়া ঘাট পার হয়ে যেও, ওটাই সব থেকে ভালো হবে। এই রাস্তাতে 4 চাকা নিয়ে যাই, 4 চাকা নিয়ে ওদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, তাই তো এই দেখো রাস্তায় কত বড় বড় গর্ত, দেখো দু সাইডে গর্ত, মিডিল দিয়ে সরু, তাও ভাঙা, খুবই বাজে। একদিক দিয়ে আসলাম, ভালোই হলো যে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো রাস্তাটার অবস্থাটা কেমন। তো নেক্সট কোনো দিন যদি ডাহাপাড়ার ধামে যাওয়ার কথা ভাবো তাহলে এই রাস্তা দিয়ে অবশ্যই এসো না, কিন্তু সত্যি তাই, এ রাস্তায় মানুষ আছে বাইক নিয়ে, রাস্তায় নাই, রাস্তায় নাই, রাস্তা গায়েব হয়ে গেছে, শুধু গর্ত আর গর্ত। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগছে বাইক নিয়ে। ভুল করেও যদি খুব একটা দরকার না থাকে তাহলে এই রাস্তাতে দয়া করে কেউ এসো না, কারণ 100-200 কিলোমিটার গাড়ি চালিয়ে যতটা না হাত ব্যথা করে, এইটুকু রাস্তা আসতে গিয়ে হাত বেশি ব্যথা করছে মনে হচ্ছে, এতটাই খারাপ রাস্তা। তো আমরা উঠে পড়লাম এই পীরতলা, এই ডান দিকে চলে যাচ্ছে এটা রাস্তাটা, এটা পুরো লালবাগ সদরঘাট, আর বাদে চলে যাচ্ছে এটা সোজা পলসন্ডা যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে। আর আমরা সোজা চলে আসলাম, এটা দিয়ে ডাহাপাড়ার ধাম যাওয়া যাবে। এই রাস্তাটা ভালো আছে, আমরা জানি এই রাস্তাটা এসছি আগেও, কিন্তু ওই রাস্তাটাও এসছি, কিন্তু ওই রাস্তা এতটা খারাপ ছিল না, ইদানিং যে খারাপ হয়ে গেছে, এতটা খারাপ ছিল না এই রাস্তাটা। প্রায় 10-15 মিনিট রাস্তা, 10 থেকে 15 মিনিট লাগে ওই রাস্তাটা আসতে, প্রায় 1 ঘন্টা হতে চললো আমার মনে হয়, এতটাই রাস্তা খারাপ। আর হাত তো ব্যথা করতে, সেটা আলাদা, হাত ধরে গেছে, কারণ একটু জায়গা নয় যে এখানে সমান রাস্তা আছে, গোটা রাস্তাটাই ভাঙাচোরা, গর্ত বড় বড়। ওই রাস্তাতে অবশ্যই বললাম, বারবার করে বলছি যে যদি বিশেষ কাউরের যদি দরকার না থাকে তাহলে ওই রাস্তাতে কেউ ঢুকো না। ঠান্ডাটা লেগে গেছে, ভালোই ঠান্ডা লেগে গেছে আমার, এই জন্য কথাগুলো কেমন কেমন আসছে। তো চলো, ফাইনালি আমরা ভালো রাস্তায় ধরে নিয়েছি, একটু টানা যাক। এখান থেকে বাঁ দিক দিয়ে চলে যেতে হবে আমাদেরকে, সোজা চলে গেলে ওটা আজিমগঞ্জের রাস্তা চলে গেল সোজা, আমরা বাঁ দিকে ঢুকে পড়বো ডাহাপাড়া ধামের রাস্তায়। এই বাঁ দিকে ঢুকে মোটামুটি 1-1.5 কিলোমিটার, তারপরে ডাহাপাড়া ধাম। চলো, সামনে দেখতেই পাবা ডাহাপাড়া ধাম। তো এই সামনে দেখতে পাচ্ছ ডাহাপাড়া ধামের মন্দিরের চূড়া, গেটের চূড়া এটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডাহাপাড়া ধামে। তো গাড়ি নিয়ে ঢুকতে দিবে না, গাড়িটা বাইরে রাখতে হবে? গাড়িটাকে মনে হয় বাইরে রাখতে হবে। চলো গাড়িটাকে রেখে দিই,
এখানে একটু ভিতরে দেখে আসি। ডাহাপাড়া ধামের গেট দিয়ে প্রবেশ করি। এই যে ডাহাপাড়া ধামের মন্দির, গেটটায় জুতোটা খুলে রাখতে হবে। এই পাশে জুতোটা খুলে রাখি। চলো মন্দিরটা একটু ভিতর থেকে ঘুরে আসি। এই যে ডাহাপাড়া ধামের মন্দির, সামনে মনে হয় মেলা টেলা আছে ডাহাপাড়া ধামের, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সব লাইটিং লাগিয়েছে। এই যে ডাহাপাড়া ধামের মন্দির দেখতেই পাচ্ছে, পরিষ্কার করছে রাস্তা, মন্দির পরিষ্কার করার কাজ চলছে। চলো আমরা হেলমেটটা খুলি। তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরের ডিজাইনটা কিছুটা এরকম, আর এই দিকে দেখতে পাচ্ছ ওইখানটায় কীর্তন হচ্ছে। তো এখানে এই যে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটায় কীর্তন হচ্ছে, আর এই যে ডান দিক দিয়ে আমি সোজা রেলিংয়ের ধার দিয়ে চলে আসছি মন্দিরের ভিতর দিয়ে। তো এই ডান দিকে যে লোকগুলো দাঁড়িয়ে আছে এরা সব প্রসাদের কুপনের লাইনে দাঁড়িয়ে আছে। সামনে যে ঘরটা, এই ঘরটাতে প্রসাদের কুপন দেওয়া হয়। তো এখানে দাঁড়িয়ে আগে প্রসাদের কুপন কাটতে হবে, তারপরে দুপুরে প্রসাদ পাওয়া যাবে। তো আমি সিঁড়িতে নেমে পড়লাম, নেমে সামনে চলে আসছি। এই দিক দিয়ে যাচ্ছে, পেছনে কিছু সমাধিস্থল আছে, এখানকার বড় বড় প্রভুদের সমাধি আছে। তো সেইখানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, চলো আমার সঙ্গে থাকো। এই যে এই রাস্তা দিয়ে চলে আসলাম, বাদিকে যেই ঘরগুলো দেখছো বা এটা বিল্ডিং করা আছে, এটাতে সব এখানকার প্রভুরা থাকে। এই ঘরটা পেরিয়ে এসে কিছুটা আগিয়ে এসে ডান দিকে একটা লোহার গ্রিল দিয়ে একটা গেট দেখতে পাচ্ছ। এই যে গেটটা, এই গেটের ভিতরে ঢুকে গেলেই এই যে এখানে যতগুলো আছে দেখছো সবই এখানকার প্রভুদের সমাধি। তো আগে যারা প্রভুরা সেবা করতো এখানে মন্দিরে, তাদেরই সমাধি আছে এখানে সব লাইন দিয়ে। সব লাইন দিয়ে যত এই ছোটো ছোটো ঘরের মতন দেখতে পাচ্ছ, এক একটা ঘরে এক একটা সমাধি দেওয়া আছে। তো এখানেও লাইট দিচ্ছে, সামনে কোনো নিশ্চয়ই কিছু একটা আছে মন্দিরে, কোনো অনুষ্ঠান বা কিছু। তো সমাধিস্থল থেকে বেরিয়ে চলে আসলাম। এটা দেখতে পাচ্ছ, এটা মন্দিরের ব্যাক সাইড। তো আমরা এখন যাব মন্দিরের যেখানে প্রসাদ দেওয়া হয়, দুপুরের প্রসাদ খাওয়ানো হয় সেইখানে। তো এই দিক দিয়ে ঢুকে পড়লাম, এই দিক দিয়ে ঢুকে ডান দিকে আমরা চলে যাব। এই যে ডান দিকে রাস্তাটা দেখছো চলে যাচ্ছে, হ্যাঁ এই রাস্তাটা গিয়ে এই সামনে বাঁ দিকে সিঁড়ি আছে, সিঁড়িতে উঠলেও হবে বা সামনে দিয়ে নামলেও হবে। আমরা তখন যাব না, আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই যে একটু আগিয়ে গিয়ে ডান দিকে দেখতে পাচ্ছ সেট দেওয়া, এটা এই যে ভিতরে গিয়ে এখানেই প্রসাদ দেওয়া হয় দুপুরবেলায়। তো আমরা চলে যাই এখান থেকে। তো এই যে এটা মন্দিরের এক সাইডের রাস্তা। মন্দিরটা খুব সুন্দর করে এখন ডেকোরেশন করে দিয়েছে, চারিদিকে সব গোটাটাই মার্বেল পেতে দিয়েছে। চলো, আর এই যে আমার ডান দিকে এটা দেখতে পাচ্ছ গোটাটা ফুল বাগান, এগুলো সব গোলাপ গাছ। এটা মন্দিরের সামনেই, মানে মন্দির দিয়ে তাকালে বাঁদিকে দেখতে পাবা এই গোলাপ গাছগুলো, এখানে সব ফুল গাছ লাগানো আছে অনেক। তো এই যে সামনে লিখে দেওয়া আছে এখানে ফুলে হাত দিবেন না, ফুল বাগানের রেলিংয়ে হাত দিবেন না, তাই লেখা আছে। তো চলো মন্দিরটা আরেকবার দেখে নাও তোমরা, মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে সামনে থেকে। এই যে আর এই যে মন্দিরের সামনে এরিয়াটা অনেকটা এরিয়া, আর এই যে সামনে এটা মন্দিরের গেট। তো এখনই 10:46 বেজে গেছে, তো মনে হচ্ছে না আজকে আর ক্রীড়েশ্বরী মন্দিরে যাওয়া হবে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম ডাহাপাড়া ধাম থেকে। চলো ক্রীড়েশ্বরী মন্দির অন্য কোনো দিন তোমাদেরকে নিয়ে যাব। আজকে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম আবার। আজকে আর ক্রীড়েশ্বরী মন্দিরে গেলাম না, কারণ এখান থেকে গিয়ে আবার দোকানেও যেতে হবে।
দোকান ঠিকঠাক রেখে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি, কারণ ওটা তো দরকার না, আর এটা তো আমার শখ, কাজটাও করা দরকার, তাই জন্য কাজটা বজায় রেখে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। চলো আমরা এবার আর ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাবো না, এবার সোজা একটা ঘাট আছে, ওই ঘাট পার হয়ে চলে যাব। তো কিরিটেশ্বরী মন্দিরে অন্য কোনো দিন নিয়ে যাবো তোমাদেরকে, আবার অন্য কোনো ভিডিওতে দেখতে পাবা। আজকে ডাহাপাড়া ধাম থেকে ঘুরে নিলাম। তো কোনো একটা জায়গায় চায়ের দোকান দেখে একটু দাঁড়াতে হবে, কারণ সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তো কিছু খাওয়া দাওয়া হয়নি, হালকা টালকা কিছু চা বিস্কুট বা কিছু খেয়ে নিতে হবে। এই তো সোজা ঢুকে বললাম, তখন এই দিক দিয়ে এসেছিলাম, তখন সোজা চলে আসলাম এই রাস্তা দিয়ে গিয়ে। এই রাস্তা দিয়ে গিয়ে সামনে ডাহাপাড়া ঘাট আছে, সেই ঘাটেই নৌকা পার হয়ে যাব। এটা হচ্ছে ঘাটের রাস্তা। সব রাস্তা ঢালাই করে দিয়ে এমন অবস্থা হয়েছে যে রাস্তা চেনা যাচ্ছে না। আগে এই রাস্তাটাই শুধু ঢালাই ছিল, ওইদিকে রাস্তা একটাও ঢালাই ছিল না, তা ওগুলো ঢালাই করে দিয়েছে, সেই জন্য ঘাটের রাস্তা অসুবিধা হচ্ছিলো বুঝতে। তো পেয়ে গেছি ঘাট। তো এই যে ডাহাপাড়া ঘাটে নেমে পড়ছি। তো নৌকা আছে, হ্যাঁ নৌকা আছে, চলো আমরা নেমে পড়ি, নৌকায় উঠে পড়ি গাড়িটা নিয়ে। বাহ, ফাঁকাই আছে, উঠে পড়লাম নৌকাতে। তো নৌকায় উঠে একটা খুব দারুণ সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। দেখো এই নৌকা থেকে, এই ঘাট থেকে কি দেখা যাচ্ছে, আমাদের হাজারদুয়ারি প্যালেস অনেকটাই দেখা যাচ্ছে এইখান থেকে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটু। দেখতে পাচ্ছ ওইদিকে নৌকা ছেড়ে দিয়েছে, তাই এদিকেরটাও ছেড়ে দিল। তো মাঝি চলে এসছে নৌকাতে, নৌকা স্টার্ট হয়ে গেল। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. তো এই যে ফাইনালি আমরা ঘাটের এই পারে পৌঁছে গেলাম। তো ঘাটের পারে পৌঁছে গেলাম, তো উঠে গেলাম। চলো ঘাটের ভাড়াটা দিয়ে দিই। কত গো? তো একটা বাইক একটা মানুষের ভাড়া হলো 10 টাকা, তো ভাড়াটা দিয়ে দিলাম। তো চলো আমরা বেরিয়ে যাই এবার। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম ঘাট থেকে। চলো আমরা হাজারদুয়ারির পেছন দিয়ে যাব। তো আমরা মেন রাস্তা দিয়ে গেলাম না, তো আমরা হাজারদুয়ারির ব্যাক সাইড দিয়ে চলে যাব। হাজারদুয়ারির ভিউটাও কি সুন্দর দেখতে পাবা, চলো। তো এটা হলো হাজারদুয়ারির ব্যাক সাইডের রাস্তা। এটা নিয়ে শুধু কিন্তু এই রাস্তা দিয়ে শুধু কিন্তু মোটর সাইকেল বা সাইকেল যাওয়া যাবে, কোনো 4 চাকা কিন্তু এই রাস্তায় যাবে না, কারণ সামনে গার্ড আছে, গার্ড দেওয়া আছে। গার্ড বলতে মানুষ গার্ড না, মানে রাস্তার মিডিলে কয়েকটা বোল্ডার পোতা আছে, যে বোল্ডারের গ্যাপ দিয়ে শুধুমাত্র গাড়িই যেতে পারবে, মোটর সাইকেল আর সাইকেলে যেতে পারবে। টোটো বা 4 চাকা এগুলো যেন না যেতে পারে, সেই জন্যই এই গার্ডটা দিয়েছে সামনে। চলো সামনে দেখতে পাবা গার্ডটা। এই সাইডে হোটেল, আপনি এখানে এসে রুম ভাড়া করে থাকতেও পারবে। তো এটাতেও মেন রাস্তায় বেরোনো যায়, তো আমরা সোজা যাচ্ছি। এই যে সোজা বলছিলাম যে গার্ড দেওয়া আছে, এই যে বোল্ডারগুলো পোতা আছে সোজা। চলো আমরা ভিতরে যাব না, আমরা বাইরে দিয়ে বেরিয়ে যাই। এটা হলো হাজারদুয়ারি ব্যাক সাইডের রাস্তা। দেখতে পেতাম যে নিজেদের রাস্তা নেমে গেছে, এটা ঘাটে যাওয়ার রাস্তা। তো এখানে কিছু কিছু রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা সবই আছে। যে বা সাইডে এটা হাজারদুয়ারি মিউজিয়াম, এটাকে মিউজিয়াম বলে না মিউজিয়াম প্যালেস, হাজারদুয়ারি মিউজিয়াম প্যালেস। ভিতরে ঢুকা যাবে? ঢুকতে মনে হয় দিবে না। তো আমরা চলে এসেছি এখন
আস্তাবলের মোড়ের কাছে। তো এই যে আমার বাঁদিকে হলো, এটা হলো আস্তাবলের মাঠ, আর এই সামনে যে মোড়টা, এই মোড়টা হলো আস্তাবলের মোড়। তো আস্তাবলের মোড় দিয়ে সোজা আমরা আমাদের ঐতিহাসিক শহর লালবাগ, তো লালবাগের দিকে যাচ্ছি। তো এই যে আমার ডান দিকে লালবাগ হাসপাতাল, লালবাগ হাসপাতাল পেরিয়ে চলে আসলাম। লালবাগ হাসপাতাল পেরিয়ে আরেকটু আগিয়ে সেই টেগার স্ট্যান্ড, এই যে এটা হলো টেগার স্ট্যান্ড। আমরা টেগার স্ট্যান্ড থেকেও বেরিয়ে গেলাম। তো টেগার স্ট্যান্ড থেকেও বেরিয়ে গেলাম আমরা। আর একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো আমাদের লালবাগ কলেজ। এই যে আমাদের ডান সাইডে লালবাগ কলেজ। তো ফাইনালি বিএসএফ ক্যাম্প পার হয়ে গেছি আমরা। বিএসএফ ক্যাম্প পার করে চলে এসেছি। আরে যা রে যা, পেছন থেকে হর্ন মেরে মেরে শেষ করে দিল। তো এখন সোজা আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বিএসএফ ক্যাম্প পার করে। Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real. তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো টিকটিকি পাড়ার মোড়। কিছুদিন আগে এই টিকটিকি পাড়ার মোড়ে একটা বড় বাইক দুর্ঘটনা হয়েছিল। সেদিনকে ইউটিউবে দেখছিলাম যে বড় একটা বাইক দুর্ঘটনা হয়েছিল এখানটায়। এই জন্যে বলি যে গাড়ি সবসময় দেখে শুনে চালাবে। একটা ছোট্ট ভুল গাড়িতে কত বড় ক্ষতি করতে পারে তোমার তত ধারণা করা যাবে না। যার হয় সেই বুঝতে পারে যে গাড়ি অ্যাক্সিডেন্টে কতটা ক্ষতি হয়। তো আমি এখন চলে এসেছি আইসবাগ। তো যারা আমার ভিডিও এতদূর পর্যন্ত দেখেছে এখন পর্যন্ত, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো প্রতিদিন তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা এইভাবে পাশে থাকলে আর কিছু চাই না। একটা বাইকারের অডিয়েন্স যদি পাশে থাকে তাহলে তার আর কোনো কিছু দরকার পড়ে না। এই যে আমতলার মোড়, এটা আমতলার মোড় পেরিয়ে গেলাম। তো কোনো জায়গায় চা তো খাওয়া হলো না, ওই বাড়িতে গিয়ে চাটা খেয়ে নেবো। তো আজকে গঙ্গাধার দিয়ে বাড়ি চলে যাই। তো চলো ফাইনালি আমরা এই দিক দিয়ে ঢুকে পড়লাম। এটা হলো আমাদের সন্ন্যাসীডাঙ্গা যাওয়ার রাস্তা। তো এই যে ফাইনালি বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। ওয়েলকাম টু হোম, মাই সুইট হোম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।